দেখো, ইন্ট্রোডাকশন কিভাবে দিতে হয় সেটা আজ এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে। ইন্ট্রোডাকশন বিভিন্ন জায়গায় আমাদের দরকার হয়, যেমন ধরো কোনো ইন্টারভিউতে বা কোনো কারো কাছে যদি ইন্ট্রোডাকশনের দরকার হয়, ইন্ট্রোডাকশন দিতে বলছে যখন, এরকম কোনো জায়গায় আমাদের অনেক সময় নিজেদেরকে পরিচয় দিতে দরকার হয়, নিজেদের পরিচয় দেওয়া। সেটা যখন ইংলিশে বলা হয় তখন সেটাকে সেলফ ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডিউস ইউর সেলফ এরকম ধরনের টার্ম ব্যবহার করা হয়। ইন্ট্রোডাকশন মানে হলো পরিচয়। এবার এই ইন্ট্রোডাকশন দেওয়ার সময় অনেকেই বুঝতে পারে না এর মধ্যে কি কি পয়েন্ট রাখলে ভালো হয় বা কিভাবে দিলে ভালো হয়, সেটা অনেকে বুঝতে পারে না। সেক্ষেত্রে এখানে একটা ইন্ট্রোডাকশন আমি তৈরি করেছি। সেই ইন্ট্রোডাকশনটা অনেক পয়েন্টফুল, অনেক মিনিংফুল একটা ইন্ট্রোডাকশন, যেটা তোমরা ভালোভাবে এখানে খাতায় লিখে তোমরা বুঝতে পারবে এবং সেটাকে মুখস্থ করবে, সেটাকে বলা প্র্যাকটিস করবে। সাধারণত ইন্ট্রোডাকশন 2 মিনিটের মধ্যেই শেষ করতে হয়। এবার সেই ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি বিষয় আমার উল্লেখ করার প্রয়োজন, সেগুলো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, শুরু করছি এখানে কিভাবে ইন্ট্রোডাকশন বলবে। দেখো, প্রথমে বলতে হয় নিজের নাম। নিজের নাম বলার সময় এইভাবে বলতে হয়, মাই নেম ইজ, তারপর তোমার নাম। এখানে কথাটা ওইভাবেই বলতে হবে, মাই নেম ইজ। মাই নেম ইজ ধরো অভিষেক ঘোষ, বা তোমার যেটা নাম সেটা লিখবে। অনেকে এখানে বলে আই অ্যাম। নাম বলার সময় অনেকে বলে থাকে আই অ্যাম অভিষেক ঘোষ। আই অ্যাম কিন্তু কখনোই বলা উচিত নয়। আই অ্যাম, যেমন আই অ্যাম শোনাতে খুবই কেমন একটা লাগে, ঠিক আছে? আই অ্যাম মানে আমি এই, তা কিন্তু না। মাই নেম ইজ অর্থাৎ আমার নাম হলো এটা। এবার তোমরা যেহেতু স্কুলের স্টুডেন্ট, সেক্ষেত্রে তোমরা কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো, সেটা তোমাদেরকে এরপরই বলতে হবে। নাম বলার পর তারপর তোমরা বলবে আই রিড ইন ক্লাস 9, 10, 11, 12 যে কোনো, ঠিক আছে? তোমরা যে ক্লাসে পড়ো সেই ক্লাসের নাম বলতে হবে। অ্যাট জোপলাই হাই স্কুল, জোপলাই হাই স্কুলের এই শ্রেণীতে আমি পড়ি। এবার যারা স্টুডেন্ট নয়, তারা এখন কি করে বা কি পড়ছে বা কিছু করছে সেটা হয়তো সে বলতে পারে, অথবা যদি কিছু না হয় তাহলে সরাসরি তার পরের পয়েন্টে চলে যেতে পারে। পরের পয়েন্ট হলো আই লিভ অ্যাট, তারপর ভিলেজ। ঠিক আছে? এখানে যেহেতু তোমাদের সুবিধার্থে এখানে তৈরি করেছি, তার জন্য এখানে আমি লিখেছি এ রিমোট ভিলেজ অফ বীরভূম। I live at জোপলাই, I live at দেবীপুর, I live at বাবুপুর, I live at পলাশডাঙ্গা। তোমরা যে গ্রামে বাস করো সেই শূন্যস্থানে সেই গ্রামের নাম লিখবে। তারপর লিখবে পাশে এ রিমোট ভিলেজ অফ বীরভূম। রিমোট অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের একটা দূরবর্তী গ্রামে আমি থাকি। তাহলে প্রথমে তোমার নাম, দ্বিতীয়ত তোমার যে ক্লাসে পড়ো, যে স্কুলে পড়ো তার উল্লেখ করা, এবং 3 নম্বর পয়েন্ট হলো তুমি কোথায় থাকো সেটা বলে দেওয়া। এরপর এটা হলো ছোট করে 3 লাইনের মধ্যে প্রথমে তোমার নাম, জায়গার নাম এবং তুমি কি করছো সেটা প্রথমে বলা হলো। এবার তোমার সম্বন্ধে তোমার নিজস্ব পরিচয়টা দেওয়া হলো। এরপরে যে পয়েন্টটা বলতে হয় সেটা হলো তোমার পরিবারের জন্য। তোমার পরিবারে কজন আছে, বাবা কি করেন, এইসব। দেখো, তারপরে লেখা আছে দেয়ার ইজ ড্যাশ মেম্বার অফ ফ্যামিলি। দেয়ার ইজ, এখানে লিখবে দেয়ার ইজ 4 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি, বা এটা দেয়ার আর হবে, তাহলে এখানে ইজ যদি একাধিক থাকে তখন এখানে অবশ্যই আর বসবে, এটা ইজ হবে না। ঠিক আছে? এবার এই ইজ দেয়ার আর তোমার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে সেটা লিখতে হবে এখানে। সেখানে শূন্যস্থানে তোমরা সেটা লিখবে, দেয়ার আর 5 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি। এরপর তোমার বাবা কি করে সেটা বলতে হবে। মাই ফাদার নেম ইজ, তারপর তার প্রফেশন। ঠিক আছে? দেখো, এখানে লেখা আছে মাই ফাদার নেম ইজ। ঠিক আছে? তোমরা তোমাদের বাবার নাম এখানে লিখবে। তারপর বলবে হু ইজ এ ফার্মার,
বা ডক্টর, ইঞ্জিনিয়ার, যে কোনো যা তোমার বাবা আর কি কাজ করেন, যে কাজটা করে থাকেন, বা অর্থাৎ পেশা, তোমার বাবার পেশা, এখানে ফাদার প্রফেশন বলতে পেশাকে বলা হয়েছে। তোমার বাবার যেটা পেশা সেটা বলবে। নেক্সট দেখো মা, এবার মাই মাদার নেম ইজ, তারপর তোমার মায়ের নাম লিখবে। হু ইজ এ, তারপর তোমার মা কি করেন সেটা লিখবে। অনেকের মা হয়তো চাকরি বাকরি করেন, সেখানে সেই পেশাটা লিখতে হবে। এবং বেশিরভাগই আমাদের মা হাউস ওয়াইফ হয়ে থাকেন, ঠিক আছে, সেক্ষেত্রে হাউস ওয়াইফ তোমরা লিখবে বা লিখতে পারো। এবং যদি কেউ চাকরি করে তাহলে সেই প্রফেশনটা লিখতে হবে। অ্যান্ড আই হ্যাভ ড্যাশ ব্রাদার, সিস্টার, এল্ডার ব্রাদার, ইয়ঙ্গার ব্রাদার, ঠিক আছে, এখানে তোমার ভাই বোনের কথা বলা হয়েছে। ধরো তোমার এক বোন আছে, তখন তুমি লিখবে আই হ্যাভ এ সিস্টার হু রিডস ইন, এখানে পরে আমি লেখা রয়েছে যেটা ইয়োর সিবলিংস ডিটেলস। সিবলিংস ডিটেলস বলতে অর্থাৎ তোমার সিবলিং মানে হলো তোমার ভাই অথবা বোন, সে এখন কি করছে বা কিসে পড়ছে বা কিসে কাজ করছে সেটা তোমাকে পাশে লিখতে হবে। আর যেমন আমি যদি বলি আই হ্যাভ এ সিস্টার হু রিডস ইন কলেজ, বা আই হ্যাভ এ সিস্টার হু রিডস ইন বিএ সেকেন্ড ইয়ার, এইভাবেও তুমি লিখতে পারো। এটা তোমার পরিবার সম্বন্ধে যা বলার সেটা তুমি বললে। দেখো এরপরে চলে এসো এখানে দ্বিতীয় প্যারাগ্রাফে। এবার তোমার চরিত্র, তোমার মধ্যে কি কোয়ালিটি আছে বা তোমার হবি, সেইগুলো এখানে লেখা আছে, সেগুলো তোমাদের বলতে হবে। এটা তুমি এইভাবে শুরু করতে পারো, আই এম এ সিম্পল সেলফ মোটিভেটেড অ্যান্ড হার্ডওয়ার্কিং পারসন, ঠিক আছে, আমি একজন খুবই সরল সাধারণ খুব মানুষ, ঠিক আছে, সেলফ মোটিভেটেড অর্থাৎ নিজের থেকেই আমি মোটিভেশন পাই, নিজের থেকেই আমি আমার কাজ করার শক্তি পাই, অ্যান্ড হার্ডওয়ার্কিং পারসন, এবং খুব মানে পরিশ্রম করি আর কি, পরিশ্রম করতে আমার ভালো লাগে, খুব পরিশ্রম করে আমি কাজ করি। তারপর নেক্সট মাই হবিজ, এবার তোমার যেটা করতে ভালো লাগে, হবিজ বলতে অবসর সময়ে যেটা করা হয়, অবসর সময়ে তুমি যেটা করতে ভালো লাগে সেটা তুমি পরপর লিখবে। এখানে যেমন লেখা আছে গার্ডেনিং, ড্রয়িং, ঠিক আছে, বাগান করা, ছবি আঁকা, প্লেয়িং, লিসেনিং মিউজিক, নেট সার্ফিং, অপারেটিং কম্পিউটার। যাদের বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ ইত্যাদি কিছু আছে তাদের কম্পিউটার প্র্যাকটিস বা চালানো, মোবাইলে অনেক সময় অনেকেই নেট সার্ফিং করে, গান শোনে, খেলে, এগুলোই বেশিরভাগ করা হয় আমরা অবসর সময়। তোমরা যেটা করো সেটা তোমরা লিখবে। তৃতীয় প্যারাগ্রাফে তোমার শক্তি বা স্ট্রেংথ সম্বন্ধে, ইন্টারভিউ বা যে তোমার ইন্ট্রোডাকশন চাইছেন সে অনেক সময় তোমার কোয়ালিটি যাচাই করার জন্য এই সমস্ত পয়েন্ট শুনতে চান, অর্থাৎ তোমার মধ্যে কী ধরনের কোয়ালিটি রয়েছে বা কী ধরনের দুর্বলতা রয়েছে সেটাও কিন্তু অনেক সময় বলা হয়। যেমন এখানে ধরো লেখা আছে মাই স্ট্রেংথ ইজ পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড পেশেন্ট, আমার মধ্যে যেটা আছে পজিটিভ অ্যাটিটিউড আর পেশেন্ট অর্থাৎ ধৈর্য। পজিটিভ অ্যাটিটিউড মানে পজিটিভ মনোভাব, সবসময় পজিটিভ থাকি, কোনো কিছু নেগেটিভ চিন্তা করি না, এই ধরনের একটা মনোভাব কর্মক্ষেত্রে খুবই সুবিধা এনে দেয়। মাই গোল, এরপর তোমার জীবনের যেটা লক্ষ্য বা তোমার যেটা উদ্দেশ্য তোমার জীবনে সেটা তোমায় বলতে হবে। মাই গোল ইজ টু বি গুড রেসপন্সিবল এমপ্লয়ি ইন এনি অর্গানাইজেশন, ঠিক আছে। এবার ইন্ট্রোডাকশান, এটা যেহেতু ইন্টারভিউতে মানে কোনো চাকরির পরীক্ষার ইন্টারভিউতে বা যে কোনো ইন্ট্রোডাকশানে যখন দিই তখন এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তুমি তোমার উদ্দেশ্য যেটা তোমার গোল, ঠিক আছে, তুমি যদি কলেজে রয়েছো বা কোনো একটা ক্যাম্পে রয়েছো বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে সেখানে তুমি এরকমও লিখতে পারো মাই গোল ইজ টু বি গুড অ্যান্ড রেসপন্সিবল স্টুডেন্ট অর ট্রেনি, ঠিক আছে, এরকমও লিখতে পারো। যেহেতু এখানে একটা মানে চাকরির ইন্টারভিউর হিসেবে এই ইন্ট্রোডাকশানটা তৈরি করা হয়েছে, তাই এখানে লেখা আছে গুড অ্যান্ড রেসপন্সিবল এমপ্লয়ি, অর্থাৎ এমপ্লয়ি মানে হলো কর্মচারী, ঠিক আছে, একজন খুব ভালো এবং দায়িত্ববান কর্মচারী হতে হবে। I also want to active part in the progress of my country, সরি এখানে লাইফ এটা ভুল লিখেছি, এটা হবে কান্ট্রি, এখানে তুমি যেটা লিখবে সেটা কান্ট্রি লিখবে। অর্থাৎ দেশের যে প্রগতি, ঠিক আছে, দেশের ভালো করার জন্য
আমি অংশ নিতে চাই। এবং সবশেষে থ্যাংক ইউ স্যার কথাটা অবশ্যই বলবে। এবং এখানে তুমি প্রথমেও একটা কথা বলবে, স্যালুটেশন, স্যারকে স্যালুটেশন দেওয়া, অর্থাৎ গুড মর্নিং বা গুড আফটারনুন এসব বলা, সেটা ইন্ট্রোডাকশনের আগেই দিতে হবে। এছাড়াও তুমি বিভিন্ন আরও অনেক তোমার সুবিধা মতন তুমি এখানে লাইন যোগ করতে পারো। যেমন অনেকে বলে থ্যাঙ্কস ফর গিভিং দিস অপরচুনিটি, অর্থাৎ আমাকে এই সুযোগ মানে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য বা দিতে বলার জন্য, এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই, এটাও অনেকে অনেক প্রার্থী বলে থাকেন। ঠিক আছে, কিন্তু স্যালুটেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই তোমাকে গুড মর্নিং স্যার বা গুড আফটারনুন স্যার, গুড ইভিনিং, যেমন সময় সে সময় অনুযায়ী ওনাকে স্যালুটেশন দিতে হবে। তারপর প্রশ্ন করবেন এবং সেই সেলফ ইন্ট্রোডাকশন বলতে বললে এইভাবে সুন্দরভাবে গুছিয়ে তোমরা বলতে পারবে। ধন্যবাদ।